বিয়ের কেনাকাটা শেষ করে ফেরার পথে রিনি আর আরাবের মধ্যে যে যুদ্ধ শুরু হলো তা রীতিমতো বিশ্বযুদ্ধের সামিল। আরাব বাইক চালাচ্ছে আর রিনি পেছনে বসে সারাক্ষণ ন্যাকামি মেশানো গলায় অভিযোগ করে যাচ্ছে। ধৈর্যের চরম পরীক্ষা দিল আজ আরাব। যদিও একবার ইচ্ছে করেছিল মাঝ রাস্তায় ফেলে আসবে, আবার ভাবলো নিজের জিনিস কেউ নিয়ে গেলে নিজেরই লস। বাইকটা রিনিদের বাড়ির সামনে থামতেই রিনি হেলমেটটা খুলে আরাবের হাতে একরকম আচার দিয়ে দিয়ে বলল, এই ধরুন আপনার লোহার টুপি, আর জীবনও আপনার বাইকে আমি উঠব না। আপনি তো বাইক চালান না, মনে হয় রকেট লঞ্চ করেছেন। আরাব শান্তভাবে চশমা মুছে পকেটে রাখলো, তারপর বাইক থেকে নেমে রিনির দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। রিনি, আপনি যে হারে আমার জ্যাকেট খামচে ধরেছেন, তাতে মনে হচ্ছিল আপনি কোনো মহাকাশযান থেকে ছিটকে পড়েছেন। আপনার ওই গেপ থেকে তো মনে হলো আপনি ফিজিক্সের ফিকশন বলটা প্র্যাকটিক্যালি ভালোই বোঝেন। রিনি রাগে পা ঠুকে বলল, ন্যাকামি করবেন না ছাড়, আমি ভয় পেয়েছিলাম তাই ধরেছি। আপনি তো ইচ্ছা করে জোরে ব্রেক কষিয়েছেন যাতে আমি আপনার ওপর হুমড়ি খেয়ে পড়ি। আপনার সব চাল আমি বুঝি। আরাফ এক পা এগিয়ে এলো রিনিকে দেয়ালের সাথে একরকম কোণঠাসা করে ফেলে নিচু গলায় বলল, চাল যদি বুঝতেনই হবু গিন্নি তবে তানিনকে সাথে নিতেন না। আপনি চেয়েছেন তানিনকে দিয়ে আমাকে জেলাসি ফিল করাতে, তাই না? কিন্তু দুঃখিত, জিরো ভ্যালুর কোনো অবজেক্টের ওপর আমার আকর্ষণ কাজ করে না। রিনি মুখ ভেঁচিয়ে বলল, হ্যাঁ, আপনার আকর্ষণ তো শুধু ওই ল্যাবে পচা ব্যাঙ আর জং ধরা ক্যালকুলেটর ওপর কাজ করে। যান এখন বাড়ি যান, আম্মু বলেছে বিয়ের আগে আর আপনার সাথে দেখা করা যাবে না। মানুষ ভালো বলে না। আরাপ একটা তাচ্ছিল্যের শব্দ করলো, মানুষ ভালো বলে না? আপনার এই ন্যাকামির চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। চললাম, কাল কিন্তু ল্যাবে অ্যাসাইনমেন্টটা নিয়ে আসবেন। বিয়ে বলে মাপ নেই। আরাব বাইক নিয়ে সাঁ করে বেরিয়ে গেল। রিনি বিড়বিড় করতে করতে ঘরে ঢুকলো। রাক্ষস একটা বাসর রাতে আমি যদি ওর চায়ে লবণ মিশিয়ে না খাইয়েছি তবে আমার নামও রিনি না। বিয়ের আগের রাত রিনিদের বাড়িতে হলুদের অনুষ্ঠান চলছে। রিনি হলুদ শাড়ি পরে হাতে মেহেন্দি দিয়ে বসে আছে। এমন সময় তানিয়া এসে ফিসফিস করে বলল, রিনি দেখতো তানিন ভাই কি পাঠিয়েছে। রিনি প্যাকেটটা খুলতে দেখলো ভেতরে একটা বড় সাইজের প্লাস্টিকের টিকটিকি আর একটা চিরকুট। রিনি, আমি জানি ওই রোবটটা তোমাকে টিকটিকির মতো ভয় দেখাবে, এটা সাথে রেখো, ও ভয় পেলে তুমি জিতে যাবে। রিনি হাসতে হাসতে শেষ। তানিন ভাই আসলে একটা মেন্টাল। ঠিক তখনই রিনির ফোনে একটা নোটিফিকেশন এলো, আরাবের মেসেজ। মেহেন্দি দিয়ে নিশ্চয়ই তানিনের দেওয়া ওই সস্তা প্লাস্টিকের টিকটিকি নিয়ে খেলছেন, ওটা ডাস্টবিনে ফেলুন। আর শুনুন, আপনার মেহেন্দির রং যদি গাঢ় না হয় তবে কাল বিয়ের আসরে আপনাকে দিয়ে আমি পুরো ল্যাব পরিষ্কার করাবো। রিনি থমথম খেয়ে গেল। এই লোক কি সিসিটিভির ক্যামেরা লাগিয়ে রেখেছে নাকি? সব জানলো কিভাবে? সে রিপ্লাই দিল, আপনি নিজের চিন্তা করুন স্যার। কাল নীল শাড়িতে আমাকে দেখে যদি আপনার হার্ট রেট 100 ছাড়িয়ে যায় তবে কিন্তু আমার কোনো দোষ নেই। আরাবের পাল্টা মেসেজ এলো, আমার হার্ট রেট কন্ট্রোল করার উপায় আমার জানা আছে। আপনি বরং নিজের ব্লাড প্রেশার সামলান। পরের দিন বিয়ের আসর। নীল রঙের সেই বেনারসি শাড়িতে রিনিকে সত্যি নীলপরীর মতো লাগছে। আরাব শেরওয়ানি
পরে সোফায় বসে আছে। তার মুখ এখনো গম্ভীর, যেন বিয়ের পিঁড়িতে নয়, বরং পিএইচডির থিসিস ডিফেন্ড করতে বসেছে। কাজী সাহেব যখন বললেন, মা কবুল বলো, রিনি হঠাৎ থেমে গেল। সে আরাবের দিকে তাকিয়ে বলল, স্যার, একটা শর্ত আছে। কবুল বলার আগে আপনাকে বলতে হবে যে আপনি আর কোনো দিন আমাকে নেকা বলবেন না। পুরো আসরে হাসির রোল পড়ল। আফজাল চৌধুরী তো হেসেই অস্থির। বলো মা, বলো, এই গাধাটাকে আজকে লাইনে আনো। আরাব চিবুক শক্ত করে রিনির দিকে তাকালো, তারপর সবার সামনে শান্ত গলায় বলল, সত্যটা লজিক্যালি ভুল। রিনি, আপনি ন্যাকামি না করলে তো আপনার অস্তিত্বেই বিলীন হয়ে যাবে। তবে হ্যাঁ, আজকের জন্য আমি এই দামটা সাসপেন্ডে রাখলাম। এবার কবুল বলুন। কাজী সাহেবের সময় নষ্ট হচ্ছে। রিনি মুখ বাঁকিয়ে 3বার কবুল বলল। মনে মনে ভাবলো, দাঁড়ান, বাসাধন, রুমের ভেতর যাই, তারপর দেখাচ্ছি ন্যাকামি কারে কয়। বাসর ঘর। রিনি খাটের মাঝখানে বসে আছে, চারদিকে ফুলের গন্ধ, কিন্তু রিনির মাথায় তখনও যুদ্ধের পরিকল্পনা। আরাব ঘরে ঢুকতেই দরজাটা বন্ধ করলো। রিনি সাথে সাথে ঘোমটা টেনে আরো একটু গুটিসুটি হয়ে বসলো। আরাব ধীর পায়ে খাটের কাছে এসে দাঁড়ালো। রিনির কোনো সারা শব্দ নেই। আরাব পাঞ্জাবির বোতাম আলগা করতে করতে বলল, কি ব্যাপার মিসেস চৌধুরী? ডাইনিং রুমে তো খুব তেজ দেখাচ্ছিলেন, এখন কি ভয়ে প্রেসার লো হয়ে গেছেন নাকি? রিনি ঘোমটার ভিতর থেকে টেনে টেনে বলল, আমি ভয় পাইনি, আমি আপনার জন্য অপেক্ষা করছি। অপেক্ষা কিসের জন্য? আমাকে দিয়ে ঘর মোছাবেন বলেছেন না? আরাব রিনির খুব কাছে বসলো। রিনি হঠাৎ ঘোমটাটা সরিয়ে একটা চওড়া হাসি দিল। তারপর পাশ থেকে একটা বড় মোটা বই বের করে আরাবের সামনে ধরলো। আরাব অবাক হয়ে দেখলো ওটা রিনির ফিজিক্সের টেক্সট বুক। রিনি বলল, এই যে স্যার, বাসর রাতের উপহার। এই বইয়ের লাস্ট চ্যাপ্টারের 10টা ম্যাথ আমি আজ পর্যন্ত বুঝিনি। আপনি যেহেতু আমার টিচার, তাই আজ সারা রাত আপনি আমাকে এগুলো বুঝিয়ে দেবেন। আর যতক্ষণ আমি বুঝবো না ততক্ষণ আপনি ঘুমাতে পারবেন না। আর ভা করে তাকিয়ে রইল। আপনি কি পাগল? বাসর রাতে কেউ ফিজিক্সের অঙ্ক করে? রিনি জেদ ধরে বলল, আপনি তো বলেছেন পার্সোনাল আর প্রফেশনাল লাইফে মেশাবেন না। তো এখন আমি আপনার ছাত্রী আর আপনি আমার টিচার। শুরু করুন। আর মাথা চুলকে একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর বইটা হাতে নিয়ে বলল, ঠিক আছে, আপনি যখন নিজে নিজের কবর খুঁজছেন তবে তাই হোক। 1 নম্বর ম্যাথটা দেখুন। এখানে ভরবেগ আর বেগের যে সম্পর্ক। ঘটনাখানেক পর রিনি হাই তুলতে শুরু করলো। আরাব তখন পুরো দমে বুঝিয়ে যাচ্ছে। রিনি কোনো মতে বলল, স্যার, আজ থাক, আমার ঘুম পাচ্ছে। আরাব চশমাটা ঠিক করে গম্ভীর মুখে বলল, নো মিসেস রিনি, আপনি নিজেই শুরু করেছেন। যতক্ষণ না এই 10টা ম্যাথ শেষ হচ্ছে ততক্ষণ ঘুমানো নিষেধ। ন্যাকামি করবেন না, মনোযোগ দিন। রিনি কপাল চাপড়ে মনে মনে বলল, হায় আল্লাহ, এ তো নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। রোবটটাকে ইমোশনাল করতে গিয়ে উল্টো আমি নিজেই এখন খাঁচায় বন্দি। রাতে 3টে বাজে। রিনি খাতার উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আরাব কলমটা নামিয়ে রাখলো। রিনির ঘুমান্ত চেহারার দিকে তাকিয়ে তার মুখে একটা অন্তত মায়াবী হাসি ফুটে উঠল। সে খুব সাবধানে রিনির মাথার নিচে বালিশ দিয়ে চাদরটা টেনে দিল। রিনির কানের কাছে ফিসফিস করে বলল, আপনার এই ন্যাকামোগুলোই তো
আমার ফিজিক্সের সবচেয়ে প্রিয় চ্যাপ্টার রিনি, কিন্তু সেটা এখন বললে আপনি তো আবার মাথায় চড়ে বসবেন। আরাব লাইটটা নিভিয়ে দিয়ে রিনির পাশে শুয়ে পড়ল। উফ, কি ভয়ঙ্কর স্বপ্ন! রিনি ধড়ফড় করে বিছানায় উঠে বসলো। স্বপ্নে দেখেছিল বাসর রাতে আরাব ওকে দিয়ে অঙ্ক করাচ্ছে, ওর কপালে বিন্দু বিন্দু ঘাম। ঘড়িতে তাকিয়ে দেখলো সকাল 8টা। আজ আরাপ আসার কথা ওদের বাসায়। দুই পরিবার মিলে বিয়ের মেনু ঠিক করবে। নিচে নামতেই রিনি দেখলো ডাইনিং রুমে রীতিমতো যুদ্ধ চলছে, তবে আরাপ আর রিনি না, যুদ্ধটা হচ্ছে আরাপ আর তার বাবা আফজাল চৌধুরীর মধ্যে। আফজাল চৌধুরী ছোপায় বসে হাতে নেড়ে বলেছেন, আরে তুই ফিজিক্সের টিচার হতে পারিস, কিন্তু খাওয়ার ব্যাপারে তুই একটা আস্ত মুখ্য। বিয়ের মেনুতে কাচ্চি থাকবেই, খাসির মাংস ছাড়া আবার বিয়ে হয় নাকি? আরাপ তার ল্যাপটপ থেকে মুখ না তুলে বলল, আব্বু তুমি কি চাও গেস্টেরা সবাই বিয়ের পর ঠাটাটা করুক? অতিরিক্ত ফ্যাট আর ক্লোরিক্সের মানে হলো স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। আমি লিস্টে চিকেন রোস্ট আর ভেজিটেবল রেখেছি। আফজাল সাহেব এবার গর্জে উঠলেন, ভেজিটেবল? তুই কি আমার আত্মীয় স্বজনদের ঘাস খাওয়াতে চাস? হাসান সাহেব দেখলেন আপনার হবু জামাইয়ের কাণ্ড। ও তো দেখি বিয়ের খরচ বাঁচাতে গিয়ে মানুষকে না খাইয়ে মারবে। আরাবের মা রোকেয়া চৌধুরী কপালে হাত দিয়ে একপাশে বসে আছেন। তিনি বিরক্তি নিয়ে বললেন, এই তোমরা থামবে? এই বাবা ছেলের ঝগড়া শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেল। তোদের ঝগড়া দেখলে মনে হয় বিয়েটা বোধহয় আরো হবেই না। আরাব শান্ত স্বরে বলল, আম্মু আমি শুধু লজিক্যালি কথা বলছি, তোর লজিক তুই পকেটে রাখ। আফজাল সাহেব রিনিকে দেখে বললেন, মা রিনি তুমি বলো তো, বিয়েতে কি কাচ্চি থাকবে না ঘাস পাতা থাকবে? রিনি এবার সুযোগ পেয়ে গেল। সে আরাবকে জ্বালানোর জন্য খুব আহ্লাদি সুরে বলল, আঙ্কেল কাচ্চি তো থাকবে, সাথে বোরহানি আর জর্দা। আর স্যার যা বলেছেন সেটা তো ডায়েট চার্জ, বিয়ের মেনু না। স্যার কি ল্যাবের গিনিপিগদের দাওয়াত দিচ্ছেন নাকি? তারপর স্যার আপনি যদি চান তাহলে আপনার জন্য না হয় এই ঘাস পাতা আমরা ব্যবস্থা করে দিব। রিনির মা পাশ দিয়ে ঝাড়ি দিয়ে উঠল, হবু জামাইয়ের সাথে কেমন ভাবে কথা বলিস তুই? রিনি তো মহা বিরক্ত। হ্যাঁ হবু জামাই, এখনো জামাই হয়নি, তাতে আমাকে সহ্য হচ্ছে না। আর এমন করো যেন উনি তোমার ছেলে আর আমি সতীনের মেয়ে। আরাব চশমার ওপর দিয়ে রিনির দিকে তাকালো। সেই তীক্ষ্ণ চাহনি মিছে, রিনি আপনি চেহারে কাচি খাওয়ার প্ল্যান করছেন? বিয়ের শাড়িতে আপনাকে জ্যান্ত একটা ফুটবল মনে হবে। তখন কিন্তু অবিশ্বাস্য বলের কারণে স্টেজ থেকে গড়িয়ে নিচে পড়ে যাবেন। রিনি মুখ বেঁচিয়ে বলল, পড়ি তো পড়বো, আপনাকে ধরে টান দিয়ে সাথে নিয়ে পড়বো। এর মধ্যে ডাইনিং রুমে তানিনের এন্ট্রি হলো। তানিন একটা ডায়েরি নিয়ে হাজির। সে এসেই বলল, আমি বিয়ের জন্য একটা কবিতা লিখেছি, রিনি শুনবে? আরাফ ল্যাপটপ বন্ধ করে দিয়ে বলল, মিস্টার তানিন, কবিতার চেয়ে খাবার মেনুটা বেশি ইম্পর্টেন্ট। আপনি কি জানেন কাচ্চির মশলায় কত ধরনের টনিক থাকতে পারে? তানিন ওসব পাতা না দিয়ে সুর ধরলো, রিনি তুমি নীল শাড়িতে এক ফোঁটা ওটস। আরাব সাথে সাথে বলল, ওটসু মানে হলো সোডিয়াম ক্লোরাইড আর পানি। নীল শাড়িতে লবণ পানি ঢাললে ওটা নষ্ট হয়ে যাবে। আপনার কবিতাটা কি কোনো সায়েন্টিফিক ডিকশনারি থেকে কপি করা? আফজাল সাহেব এবার তার ছেলেকে ধমক দিলেন, আরাব তুই ছেলেটাকে অপমান করছিস কেন? ও কত কষ্ট করে কবিতা লিখেছে। আরাব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আব্বু ভুল ইনফরমেশন সহ্য করা আমার স্বভাবের বাইরে। ও রিনিকে ওরসু বলছে কেন? ও কি রিনিকে কাঁদাতে চায়?
রিনি এবার আরাবের মেজাজ আরো বিগড়ে দেওয়ার জন্য তানিনের পাশে গিয়ে দাঁড়ালো। তানিন ভাই, আপনার কবিতা খুব সুন্দর, বিশেষ করে ওই নীল শাড়ির অংশটা। আপনি কি বিয়ের দিন আমাকে একটা নীল ডায়েরি গিফট করবেন? তানিন গদগদ হয়ে বলল, অবশ্যই রিনি, আমি তাতে তোমার জন্য প্রতিদিন কবিতা লিখব। আরাফ এবার আর থাকতে পারল না, সে উঠে দাঁড়িয়ে রিনির দিকে তাকিয়ে বলল, মিস রিনি, আমার সাথে একটু ছাদে আসুন, আপনার কালকের প্র্যাকটিক্যাল রিপোর্ট নিয়ে কিছু কথা আছে। রিনি টেনে টেনে বলল, ছাড়, এখন তো ছুটি, এখন কিসের রিপোর্ট? আরাপ কোনো কথা না বলে রিনির হাত ধরে একরকম টেনে হিচড়ে ছাদের দিকে নিয়ে গেল। নিচে আফজাল সাহেব হাসতে হাসতে বললেন, দেখলেন হাসান সাহেব, আমার ছেলেটা মুখে বাঁক হলেও মনে মনে কিন্তু বেড়াল। রিনিকে একা পাওয়ার জন্য কেমন ছুতো বের করলো। রোকেয়া চৌধুরী বিরক্ত হয়ে বললেন, বেড়াল না ছাই, ওটা একটা আস্ত খাটাস। মেয়েটাকে নিয়ে আবার ছাদে গিয়ে ঝাড়ি না দেয়। ছাদে যেতেই রিনি হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনি এত অসভ্য কেন স্যার? সবার সামনে হাত ধরলেন কেন? আর তানিন ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম, আপনার সমস্যা কি? আরাফ রিনির খুব কাছে এগিয়ে এলো। রিনি ছাদের দেয়ালের সাথে মিশে গেল। আরাফ তার দুই হাত দেয়ালের ওপর রেখে রিনিকে মাঝখানে আটকে ফেললো। সমস্যা অনেক রিনি। এক, আপনি ওই কবিতা নামের আবর্জনা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। দুই, আপনি কাচ্চি খাওয়ার নামে আমার বাবার মাথায় কাঁঠাল ভাঙছেন। রিনি নাক উঁচু করে বলল, আপনার তাতে কি? আমি ন্যাকামি করি, আমি কাচ্চি খাই, তাতে আপনার বাবার তো কোনো সমস্যা নেই। আপনি তো দেখি আস্ত একটা হিংচুটে। আরাফ হঠাৎ নিচু গলায় বলল, হিংসা না রিনি, এটাকে বলে পজেসিভনেস। ফিজিক্সের যেমন একটা ইলেকট্রন তার প্রোটিনকে ছেড়ে অন্য কোথাও যায় না, আমার প্রজেক্টও তেমন অন্য কারো কবিতা শুনে হাসবে এটা আমি নিতে পারছি না। রিনি থমথম খেয়ে গেল। আরাফ কি পরোক্ষভাবে তাকে ভালো লাগার কথা বলল? সে আমতা করে বলল, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আরাফ একটা বাঁকা হাসি দিল। ভয় তো আপনি বাসর রাতে পাবেন, যখন দেখবেন আপনার সব ঢং আমি এক নিমিষে হাওয়া করে দিয়েছি। আপাতত নিচে যান আর ওই তানিনকে বলুন ওর ডায়েরি নিয়ে এখনই পগার পার হতে, নতুবা আমি ওর ডায়েরিটা রকেট বানিয়ে আকাশে পাঠিয়ে দেব। রিনি মুখ বাঁকিয়ে নিচে চলে এলো। মনে মনে বলল, হিটলার সাহেব তো দেখি পুরাই ক্ষেপে আছেন। তানিন ভাইকে এবার সরাতে হবে, না হলে ছাড় নির্ঘাত ল্যাবে আমার ইন্টারনাল মার্কস কেটে 0 দিয়ে দিবেন বিকালে। আরাফ যখন বাইক নিয়ে বের হতে যাবে, আফজাল চৌধুরী গেটের সামনে দাঁড়িয়ে বলেন, কি রে, রিনির জন্য কি নীল চুড়ি কিনতে যাচ্ছিস? আরাফ হেলমেট পরতে পরতে বলল, না আব্বু, ওর জন্য 1 কেজি লজেন্স কিনতে যাচ্ছি। নাকামি করার সময় ওটা চুষলে হয়তো কিছুক্ষণ মুখটা বন্ধ থাকবে। আফজাল সাহেব হেসে উঠলেন, তোর ওই লজেন্স একদিন তোর গলার কাটা হবে রে বাপ, দেখে নিস। আরাফ বাইক স্টার্ট দিয়ে বিড়বিড় করলো, গলার কাটা তো ও অলরেডি হয়ে আছে, এখন শুধু গিলে ফেলার অপেক্ষা। গল্প বিপরীত মেরুর টানে। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।